সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক বিশ্লেষণের আয়োজন মুক্ত মত এবং দর্শক সংযোগ পর্বে। আজকে যে আলোচনাটি হবে সেটি সেই প্রতিপাদ্য হচ্ছে মাদারীপুরে মানবিক সংগঠনের কর্মকাণ্ড এবং আগামী ভাবনা নিয়ে আজকের এই আলোচনা। ইতিমধ্যে আপনারা জানেন যে মাদারীপুরে অনেকগুলি মানবিক সংগঠন তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাদের মধ্য থেকে 3টি মানবিক সংগঠনের প্রতিনিধি আমাদের মাঝেও যুক্ত হয়েছেন এবং আমাদের স্টুডিওতে এসেছেন এবং তাদের সাথে আজকে কথা হবে, আড্ডা হবে এবং তাদের কাজ নিয়ে আমরা আলোচনা করব। তাই সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। ইতিমধ্যে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বাইজিদ মিয়া। আমাদের সাথে যুক্ত রয়েছেন অদম্য মাদারীপুরের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হযরত আলী। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন রুবেল তালুকদার, তিনি হচ্ছেন ধ্রুবতারা পরিবারের ফাউন্ডার মেম্বার। সকলকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমান সময় তরুণ সমাজের একটা বড় অংশ যারা বিভিন্ন মানবিক সংগঠনের সাথে যুক্ত রয়েছে এবং তারা অনেক মানবিক কাজ করে অনেক উদাহরণ সৃষ্টি করছেন এবং আমরা বিভিন্ন অনলাইন মিডিয়ায় এবং পত্রপত্রিকা আমরা দেখছি যে তারা অনেক সুন্দর সুন্দর মানবিক কাজ করছেন এবং সেই জন্য আমরা আজকে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন মানবিক সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবার জন্য দৈনিক বিশ্লেষণ এই প্রয়াস যে মানবিক সংগঠনগুলির কর্মকাণ্ড এবং আগামী ভাবনা, তারা আগামীতে কীভাবে এই তরুণ সমাজ ভাবছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমি প্রথমে যেতে যাচ্ছি বাইজিদ মিয়ার কাছে, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক পাশে আছি মাদারীপুর। তাদের সংগঠন কিভাবে তৈরি হলো এবং তারা কোন আদর্শ উদ্দেশ্য এবং কিভাবে তারা এই তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন। প্রথমে একটু জানতে চাচ্ছি কত বছর আগে আপনাদের সংগঠন তৈরি হয়েছে এবং কি চিন্তা থেকে এই সংগঠনটা তৈরি হয়েছে। বাইজিদ মিয়া, প্লিজ। ধন্যবাদ পারভেজ ভাই। মূলত মানুষের জন্য কিছু করা, মানুষের কল্যাণে চিন্তা করা, কোনো না কোনোভাবে মানুষের জন্য কিছু করা, এই চিন্তা থেকে মূলত এই সংগঠন। আমি এককভাবে 2018 থেকে এই সংগঠনের যাত্রা শুরু হলেও 2019-এ মূলত আমরা একটা সাংগঠনিক রূপ দেই। ওইখান থেকেই মূলত এই পাশে আছে মাদারীপুরের যাত্রা শুরু। এরপরে আমাদের চিন্তা ভাবনা মূলত যে আসলে মানুষের জন্য কিছু করা যায় কিনা কোনো না কোনোভাবে, সেটা হোক শ্রমের মাধ্যমে, হতে পারে আর্থিকভাবে কিংবা অন্যভাবে, যে কোনোভাবে হতে পারে। সবসময় যে আর্থিকভাবে মানুষের কল্যাণে আসতে হবে এমনটা নয়। আমরা বিগত দিনে অনেকগুলো কর্মকাণ্ড করেছি, যার মধ্যে মানুষের শীতের সময় শীতবস্ত্র বিতরণ করেছি, ব্লাড নিয়ে কাজ করছি। আমরা অনেক সময় দেখা যায় যে মানুষের রক্তের প্রয়োজন হয়। এরপরে আমরা করোনার মধ্যে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড করেছি, বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনার সময় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, মানুষের চিকিৎসার কথা চিন্তা করে, যেখানে সাধারণ মানুষ করোনার মধ্যে ডাক্তারের কাছে যেতে তাদের একটা অনীহা এবং সে গেলে সেবা পাবে কিনা, চিকিৎসা পাবে কিনা, এটা একটা বিষয়। এই কথা চিন্তা করে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। প্রায় 300 লোককে আমরা সেবা দিয়েছি, ফ্রি ওষুধ সহ, এবং ফ্রি মাস্ক বিতরণ করেছি। আগামীতে আরও কাজ করতে চাই সকলের সহযোগিতায় এবং করব ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ বাইজিদ মিয়াকে। আমরা পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক বাইজিদ মিয়ার কথা শুনলাম। এরপর আমরা আসবো হচ্ছে হযরত আলী, অদম্য মাদারীপুরের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে খুব সম্প্রতিকালে গতকালকেই অদম্য মাদারীপুরের সম্মেলন হয়ে গেল এবং মোস্তাফাপুর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান কলেজে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং
আমরা জেনেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে নির্বাচনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। হযরত আলী তিনি মস্তবুরের ইউনিয়নের বসবাস করেন এবং সেখান থেকে একটা মানবিক সংগঠন ইতিমধ্যেই মাদারীপুরের বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ডের বিস্তৃতি বা কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। আমি হযরত আলীকে জানতে চাচ্ছি যে এই সংগঠন আপনারা যে করেছেন এবং এই ভাবনা বা সংগঠনের পূর্বেই আপনারা কিভাবে এই সংগঠনটা করেছেন এবং এখন কি পরিমাণ সদস্য রয়েছে একটু বলেন যদি হযরত আলী। ধন্যবাদ। আমি 2018 সালে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভার একটি প্রশিক্ষণ নিয়েছিলাম, ইউথ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নেয়ার আগে আমি বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করে গিয়েছি ব্যক্তি উদ্যোগে, যার স্বীকৃতিস্বরূপ আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে মাদারীপুর জেলায় একমাত্র আমি রাষ্ট্রীয় পদক জাতীয় পুরস্কার পেয়েছি, রৌপ্য পদক। আমি আমার স্বেচ্ছাসেবী কাজের অনুপ্রেরণা একটি নাম আছে, যার নাম না বললে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। তিনি হলেন বর্তমানে সিলেট এবং সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট, সম্মানিত জেলা কমান্ড্যান্ট এনামুল খান, কবি এনামুল খান স্যার। তিনি আমাকে অনুপ্রাণিত এবং খুব সহায়তা করতো সামাজিক কর্মকাণ্ডে, বিভিন্নভাবে অনুপ্রাণিত করতো। তা আমি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক ইউথ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নেওয়ার পরে ভাবলাম একটি স্বেচ্ছাসেবী সংগঠন করব। তখন মাদারীপুরে আসার পরে দেখলাম যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে অনেকগুলো। আমি কয়েকটার সাথে যুক্ত হলাম কাজ করার জন্য। দেখলাম আসলে যুক্ত হওয়ার পরে তাদের কার্যক্রম ভালো, কিন্তু উদ্দেশ্য কেমন জানি, উদ্দেশ্যটা আসলে আমার কাছে ভালো মনে হলো না। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, আমার লক্ষ্য নির্বাচনে যাওয়া না, আমি কোনো নেতা নয়, আমি একজন সাধারণ ছেলে। এজন্য আমি নিজে একটি সংগঠন করার উদ্যোগ নিলাম আমার বন্ধুদের নিয়ে। 2018 সালের 12ই ডিসেম্বর আমরা আমার কয়েকজন বন্ধু নিয়ে মাদারীপুর শকুনি লেকে বসে আলোচনা করলাম যে কিভাবে একটি সংগঠন করা যায়। তারপর বন্ধুরা মিলে নাম করলাম অদম্য মাদারীপুর নামে একটি সংগঠন হবে। তারপরে আমাদের স্লোগান হচ্ছে অদম্য মাদারীপুর, কেউ নই কারো পর, এই পৃথিবীতে আমরা সবাই সবার। এই স্লোগান নিয়ে আমাদের যাত্রা শুরু 2018 সালের 12ই ডিসেম্বর। এ থেকে আমরা আমাদের সর্বপ্রথম প্রোগ্রাম হচ্ছিল 2009 সালের 15ই আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচি ছিল মস্তবর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মস্তবর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিক। তখন ওই প্রোগ্রামটা কর্মসূচির আমাদের নিউজ হয়েছিল কালের কণ্ঠতে। এই জন্য ধন্যবাদ জানাই কালের কণ্ঠ সাংবাদিককে, আমাদের উৎসাহিত করেছিলেন। এরপরে আমাদের দ্বিতীয় কর্মসূচি ছিল রক্তদানের সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চ বিদ্যালয় উকিলবাড়ি। তখন ওই স্কুলে আমাদের ফ্রিতে বিনা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়েছিল। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান সাইদ স্যার। যাই হোক, আমরা হযরত আলীর কাছে আবার আসবো। আমরা জানি যে অদম্য মাদারীপুর অনেকগুলি কাজ করেছে এবং আমরা জানি যে প্রতিটা সংগঠনই অনেকগুলি মানবিক কাজ তারা করেছে, সেই বিষয়ে আমরা আলোচনা যাব। আমাদের আরেকজন অতিথি রয়েছেন রুবেল তালুকদার, যিনি ফাউন্ডার মেম্বার ধ্রুবতারা পরিবার সংগঠনের। আমরা একটু রুবেল তালুকদারের কাছে যাচ্ছি যে এই ধ্রুবতারা পরিবার, এইটার প্রতিষ্ঠাকালীন কিছু কথা যদি বলেন যে কি উদ্দেশ্য, কি আদর্শ নিয়ে এইটা প্রতিষ্ঠা হলো এবং কোন জায়গা থেকে কিভাবে, একটু হিস্ট্রিটা শুনতে চাচ্ছি আপনার কাছে। জি ধন্যবাদ বিশেষ মিডিয়াকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য।
আর বিশেষ করে ধন্যবাদ জানাই মশিউর রহমান পারভেজ ভাইকে, সে আমাদের একটা সুন্দর একটা সংস্কৃতির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আসলে ধ্রুবতারা পরিবার এটা আমরা যখন আমরা নামকরণ বা প্রতিষ্ঠিত হয়েছে সেটা দীর্ঘ 13 বছর চলতেছে। আমরা 2007 সালে এর প্রথম যখন নামকরণ করা হয়, আমাদের উদ্দেশ্য প্রথম আমরা খুব খেলাধুলা করতাম। আমরা যখন 7 বা 6 আমরা হয়তো এই বা 9 পড়ি, তখন আমাদের একটা সুন্দর একটা ব্যাচ ছিল। আমরা খুব খেলাধুলা করতাম, আমরা পুরো মাদারপুরে আমরা খেলাধুলা করতাম, প্রত্যেকটা এলাকায় আমি খেলা রাখতাম এবং আমাদের মধ্যে একটা উৎসাহ ছিল আমাদের ক্লাস শেষ আমরা মাঠে চলে যাবো, এরকম একটা বিষয় আমাদের মধ্যে ছিল। তা আমরা সব জায়গায় খেলতাম, কিন্তু খেলার পরে আমাদের একটা যখন একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, তখন আমাদের আর ওইরকম একটা পরিচয় দেওয়া লাগে। মানে একটা পরিচয় হলো আমাদের যে আমরা সবাই বন্ধু, কিন্তু আমাদের একটা নাম এমন একটা অবস্থা চলে গেছে আমরা খেলাধুলা নিয়ে যে আমার একটা পরিচয় প্রয়োজন। ওই পরিচয়ের প্রেক্ষাপটেই তখন আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের এক বন্ধু আতিকুর রহমান তুষার ও প্রথম প্রকাশ করলো যে আমরা একটা নাম করতে পারি ধ্রুবতারা। প্রথম আমাদের ধ্রুবতারা এরকম নামে আমরা খেলছি। এই খেলা দ্বারা আমরা 2009 ডিএসসি লিগ, যেটা আপনার পারভেজ ভালো জানেন, যেটা আমাদের স্বাধীনতা কাপ যেটা বলে, এটার আমরা 2009 চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, ওইখান থেকে আমাদের এই ধ্রুবতারা টুকটুক করে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে আস্তে আলহামদুলিল্লাহ 13 বছর আমরা পার করেছি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে। যদিও শুরুটা আমাদের হয়েছিল খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে। এরপরে আমরা ঈদ উপলক্ষে আমরা 2টা বছর নাটক করেছি ধ্রুবতারা পরিবার পক্ষ থেকে। একটা নাম ছিল গুড ভার্সেস ব্যাড, আরটা ছিল আপনার তুইটার কারণ ওই সময় একটা এমন একটা প্রেক্ষাপট ছিল সমাজে কিশোর গ্যাং, যেটা আমরা বলি কিশোর গ্যাং। ওই সময় কিশোর গ্যাংটা এত চারা দিছে, এই তুই বললি কেন, এইগুলো নিয়ে সমাজে খুব বিশৃঙ্খল। আমার এক বন্ধুকে একজন মারলো, এরপরে মাথা সামনে নাটক করলো কি তুই, এটা নিয়ে আমাদের ইমেজ মিডিয়া খুব ওই সময় মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল, তারা আমাদের নাটক করলো, এটা নিয়ে নাটক করছি তুই। এরপরে ধারাবাহিক আমরা বিভিন্ন গুটি গুটি পায়ে আমরা বিভিন্ন ভাবে চলে আসছি আমরা এখান থেকে আমার যাত্রা শুরু। এর পরবর্তীতে আমরা দেখা গেছে একটা সময় এই কাজটা করতে করতে আমরা একটু ম্যাচুরিট হয়েছি, তখন আমাদের সঙ্গে একটা মানবিক জায়গা তৈরি হয়েছে যে না, আমরা তো এই সংঘবদ্ধতা বা আমাদের ঐক্য দিয়ে আমরা মানুষকে সেবা করতে পারি। এরপর আমরা ধারাবাহিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন আমরা বিশেষ করে রক্ত, যেমন মাদারপুর যেই কোনো জায়গায় যখন রক্ত লাগবে, শুধু ধ্রুবতারা একটা নক করলে আলহামদুলিল্লাহ রক্তের ব্যবস্থা হয়ে যায়। এটা আমরা প্রায় লাগাতার বহু বছর ধরে করতেছি। এরপরে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমন একটা আমাদের বেশ ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা টাকা হচ্ছে না, আমরা ধ্রুবতারা পরিবার সংঘবদ্ধ হয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। এরকম আমরা বিভিন্ন সামাজিক, যেমন আমাদের ঈদে আমাদের বড় একটা যে কাজ, আমরা প্রত্যেক ঈদে আমাদের এলাকায় যারা অসহায় আছে, হতদরিদ্র আছে, তাদের ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এরপর আমরা যেমন নতুন একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটা শুনে তো ভালো লাগবে, যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী খলিলুর রহমান ভাই, সে অন্ধ হওয়ার সত্ত্বেও সে মানুষের হাত পেতে বাঁচতে পারতো, তার জীবিকা নির্বাহ করতে পারতো, কিন্তু খলিলুর রহমান ভাই সে না করে, সে নিজের প্রচেষ্টায় সে তার প্রতিভাকে কাজে লাগিয়ে সে মাইকিং করে তার জীবিকা নির্বাহ করতেছে, কিন্তু তার রিক্সা এবং মাইক না থাকার কারণে তার সিংহভাগ টাকা বের হয়ে যাচ্ছে। এর জন্য আমরা ধ্রুবতারা পরিবার ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং সে আমাদের বলছে ঠিক আছে, আমরা আমাদের থেকে মাইক দিই আর তোমরা রিক্সা ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ আমাদের মোটামুটি একটা ব্যবস্থাপনা হয়ে গেছে। আমরা রুবেলের কাছে আবার যাব আপনাদের কর্মকাণ্ড শুরু, কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধ্রুবতারা পরিবারের অনেকগুলি কর্মকাণ্ড আমরা জেনেছি যে অনেকগুলি কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। এই কর্মকাণ্ড পরিচালনা কারণ আমরা যখন দেখি সমাজ, যে আমাদের বারবার বলা হচ্ছে যে মাদকে ছেয়ে গেছে সমাজ, বা সন্ত্রাসবাদ বা অপরাজনীতির শিকার হচ্ছে, বা অনেক ধরনের ক্রাইম, ধর্ষণ এইগুলি বেড়ে যাচ্ছে, তার পাশাপাশি কিছু মানুষ, কিছু তরুণ মানবিক কাজে এগিয়ে আসছে, এটা কিন্তু ব্যতিক্রম নয়। আমাদের অনেকগুলি সামাজিক সংগঠন, মানবিক সংগঠন রয়েছে, আমাদের এখানে আজকে 3টা মানবিক সংগঠন রয়েছে। এছাড়া আমরা যদি আরও কিছু মানবিক সংগঠন বলি, দুরন্ত মাদারীপুর, বিডি ক্লিনিক, সবুজ বাংলাদেশ সহ মানব কল্যাণ এবং এইরকম অনেক মানবিক সংগঠন কিন্তু মাদারীপুরে রয়েছে এবং তাদের অনেকগুলি ভালো ভালো কাজ আমরা তুলে ধরব বিশ্লেষণ মিডিয়ার মাধ্যমে। যেহেতু আজকে আমাদের 3টা সংগঠন আমরা পেয়েছি, সেই সংগঠনের যারা মুখপাত্র এখানে রয়েছে, আমরা এই মুহূর্তে যাব বাইজিদ মিয়ার কাছে। বাইজিদ মিয়া, আপনারা কত বছর যাবত এই পাশে আছি মাদারীপুর প্রতিষ্ঠা করেছেন এবং এই পাশে আছিতে আপনারা কি ধরনের কর্মকাণ্ড করছেন, মানুষকে কি ধরনের হেল্প করছেন আপনারা
আপনি প্রথমে এরকম বলতেছিলেন যে আমরা আর্থিকভাবে না পারি, দৈহিকভাবে হলো, শারীরিকভাবে হলো, বিভিন্ন সহযোগিতা মানুষকে করি, এইভাবে আপনার একটা চিন্তা চেতনা। তা আপনি একটু জানতে চাচ্ছি কি কি কর্মকাণ্ড আপনারা এই পর্যন্ত করেছেন এবং কি কি ভাবে এই কর্মকাণ্ড করছেন, বাজিত মিয়া? আমাদের হচ্ছে যে কোনো না কোনোভাবে মানুষের উপকার করাই হচ্ছে আমাদের মূল একটা উদ্দেশ্য। আর সেটা যে শুধু আর্থিকভাবে হতে হবে তা না। অনেক সময় দেখা যায় যে এক লোক তার ছেলে মেয়ে হয়তো সবাই আছে এবং আর্থিকভাবেও সচ্ছল, কিন্তু দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়েরা দূরে কোনো না কোনো প্রবাসে আছে কিংবা কাজের জন্য অন্য কোনো জায়গায় আছে। সেই ক্ষেত্রে তারা যখন অসুস্থ হয় তাদেরকে মানে ডাক্তারের চিকিৎসকের কাছে নিয়ে যাবে, এমন লোক অনেক সময় পাওয়া যায় না। তার সবই আছে কিন্তু লোকবলের জন্য সে চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে পারে না। সেক্ষেত্রে আমরা তার প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যাব, ডাক্তারের কাছে নিয়ে যাব, ক্লিনিকে নিয়ে যাব প্রয়োজনে। এই ধরনের আর্থিক ছাড়াও মানুষের যে কল্যাণ করা যায়, এটা দেখা যায় যে অনেক সময় খুব চিন্তা করলেই পাওয়া যায়। বিগত দিনে আমরা বেশ কয়েকটি কার্যক্রম করেছি। এর মধ্যে একটা হচ্ছে যে কিছু প্রয়োজনীয় মাদারীপুর জেলার কিছু প্রয়োজনীয় ফোন নাম্বার সমূহ, যেখানে দেখা যায় যে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার, যেমন হতে পারে আপনার ফায়ার সার্ভিসের নাম্বার, হতে পারে আপনার থানার নাম্বার, র্যাবের নাম্বার, তারপরে আপনার বণিক সমিতির নাম্বার, সার্বিক পরিবহন, সোনালী পরিবহন, অন্যান্য পরিবহনের যে কোনো নাম্বার। এত গুরুত্বপূর্ণ নাম্বার দেখা যায় আমাদের মোবাইলে থাকে না কিংবা আমাদের পকেটে থাকে না, কাজের সময় আমরা পাই না। সেই ক্ষেত্রে সকল প্রয়োজনীয় ফোন নাম্বার নিয়ে আমরা একটা তালিকা প্রস্তুত করেছি, যেটা সাধারণ মানুষের কাছে, ব্যবসায়ীদের কাছে আমরা একটা পৌঁছে দিয়েছি, যাতে তারা সহজে এই নাম্বারগুলি পেতে পারে এবং সেবাগুলি পেতে পারে। না, আমরা সম্প্রতি দেখেছি যে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বড় মাপের একটা চিকিৎসা ক্যাম্প করেছেন। আমরা দেখেছি সেই খোয়াজপুরের একটা গ্রামে আপনারা চিকিৎসা ক্যাম্প করেছেন এবং আমরাও অনেক মানবিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে গিয়েছে। আমরা সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। সেই অভিজ্ঞতাটি মূলত হচ্ছে করোনাকালীন সময়ে মানুষ দেখা যায় চিকিৎসকের কাছে যাওয়া তো থাক দূরের কথা, মানুষ কিন্তু ঘর থেকে বের হইতো না, একটা ভীতির মধ্যে ছিল। ওইখানে দেখা যায় যে বিভিন্ন ক্লিনিক কিংবা বিভিন্ন হসপিটালে মানুষ যে যাবে এবং সেখানে গিয়ে যে মানুষ সেবা পাবে, সেই আত্মবিশ্বাস কিন্তু তাদের ছিল না। একটা সময় দেখা যায় মানুষের সাধারণ ফ্লু হইতে পারে, জ্বর, ঠান্ডা, কাশি, এই সাধারণ ফ্লুর জন্য মানুষ দেখা যায় যে চিকিৎসকের দ্বারস্থ হয়ে বিভিন্ন ধরনের আমি বলবো যে হয়রানির শিকার কিংবা অন্য কোনোভাবে তাদেরকে সাধারণ ফ্লু নিয়ে গেলেও বললো যে আপনি করোনা টেস্ট করে আসেন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন মানুষ। এই জন্য দেখা যায় যে চিকিৎসকের দ্বারস্থ হইতো না। পরে আমি চিন্তা করলাম যে আসলে এই সেবাটা কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, গ্রামের সাধারণ যে মানুষ তাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। দুইটা কারণে মূলত, এক হচ্ছে মানুষ চিকিৎসকের কাছে যেত না একটা কারণ, আরেকটা হচ্ছে যে সাধারণ যেই মানুষগুলি আমরা একটু দিনমজুর। আমরা বাজিদ মিয়ার কাছে আবার যাব, কিন্তু একটু শেয়ার চাচ্ছে যে আপনারা ওই দিন কতজন মানুষকে চিকিৎসা সেবা দিয়েছিলেন? কতজন? আমরা ওই দিন প্রায় 300 লোককে আমরা চিকিৎসা দিতে পেরেছি। এটা একটা বিশাল ব্যাপার। এবং আপনার এই শুধু চিকিৎসাই না, মাদারীপুর থেকে আমরা এমবিবিএস ডাক্তার নিয়েছি এখানে 4 জন, তারা এখানে ছিল, রোগী দেখেছে সারাদিন এবং তাদেরকে ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে, তাদেরকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। মোট কথায় আমরা চেষ্টা করেছি আসলে কিভাবে মানুষের মানে চিকিৎসাটা তার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ধন্যবাদ বাজিদ মিয়াকে। আমরা প্রতিষ্ঠাতা পরিচালক পাশে আছি মাদারীপুর একটি মানবিক সংগঠন, মাদারীপুর অন্যতম একটি মানবিক সংগঠন। এবার যাব, যেহেতু করোনার কথা আসলো, করোনার সময় যার কথা বারবার নাম উঠে এসেছে, করোনাকালীন সময় যিনি বারংবার, যিনি দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন, করোনাকালীন সময়ে সে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, যে হযরত আলী অদম্য মাদারীপুরের, এবং তার কর্মকাণ্ড। এবং আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন সময়
আমরা শুনেছি যে করোনার যে লকডাউনের সময়টা, যখন সবাই ঘরের মধ্যে বন্দী ছিল, যখন ছিন্নমূল পরিবার যারা উদ্বাস্তু, আমরা জানি যে মোস্তফাপুর এলাকায় বেশ কিছু উদ্বাস্তু বেদে পরিবার বসবাস করে, এবং তাদের মানবিক সাহায্যের জন্য যেই যুবকটি এগিয়ে এসেছিল সে হচ্ছে হযরত আলী, এবং সেই হযরত আলীকে সেই অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি যে সেই সময়টা আপনি কিভাবে যে এই কাজগুলি করেছেন যখন সবাই ঘরের ভিতরে, কিন্তু আপনি বাইরে গিয়ে আপনার এই সেবার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন ছিন্নমূল পরিবার বা অপ্রকৃতস্থ যারা রয়েছেন বা মানসিক ভারসাম্যহীন তাদের খাবার পৌঁছে দিয়েছেন বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি। হযরত আলী, ধন্যবাদ। অদম্য শব্দটা তো যাকে দমিয়ে রাখা যায় না, আমরা হচ্ছি অদম্য স্বেচ্ছাসেবী। তা করোনা আমাদের দমিয়ে রাখতে পারেনি। করোনা আমাদের অদম্য মাদারপুরের কার্যক্রম ব্যাপক, কিন্তু করোনাকালীন সময় যে কার্যক্রম তা আমি বলতেছি। আমাদের করোনার শুরুতেই, একদম শুরু থেকেই রাস্তায় থাকা ভারসাম্যহীন মানুষ, ওই সময়ে একটি দোকানও খোলা ছিল না, এবং রাস্তায় আমরা খুব প্রয়োজন ছাড়া বের হইতাম না। শুধু রাস্তায় ছিল পুলিশ এবং রাস্তায় থাকা ভারসাম্যহীন মানুষ। তাদের প্রতি আমার আগে থেকেই মহব্বত ছিল, কারণ গত 2 বছর যাবৎ আমি শীতকালীন সময়ে তাদের শীতবস্ত্র দিতাম, কম্বল বিতরণ করতাম প্রবাসী ভাইদের সহযোগিতায়। তাদের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় আমার। সেই সুবাদে আমি এগিয়ে আসি তাদের খাবার দেওয়ার জন্য। আমার নার্গিস সুলতানা নামে একজন মানব সংঘের প্রতিনিধি আছেন, তার একটি পোস্ট থেকে আরও বেশি ব্যথিত হলাম যে আসলে এরা খুবই অসহায়। তারপরে আমি আমার প্রথমে সহায়তা করেছিল মাহবুব হাসান, আমার গ্রামের একজন বড় ভাই। তিনি দীর্ঘ 1 মাস মোটরসাইকেলে আমাকে নিয়ে ঘুরে খাবার দিয়েছে এই বাসার মানুষদের। রান্না করতো আমার মায়ের খুবই কষ্ট হয়েছে, প্রায় 3 মাস এই রাস্তায় থাকা বাসার মানুষদের খাবার দিয়েছি আমি। আর এছাড়াও বেদেপল্লীতে আমাদের মস্তবরে বেদেপল্লী আছে, এইখানে সবাই মুসলিম। এরা মাদারপুরের আশপাশে প্রায় 5টি জেলার লোক। এখানে এরা আগে বিভিন্ন গ্রামে যাইতো নৌকায়, সাপের খেলা দেখাইতো। কালক্রমে নৌকাও নেই, আর আমরাও সাপের খেলা দেখি না, তাই এরা খুব অসহায়। এখন কি করে, ছোটরা টোকাইয়ের কাজ করে এবং বড়রা ফেরি করে। 200-300 টাকা থাকে, আর ছোটরা টোকাইয়ের কাজ করে, এবার তাদের দিন চলে। আমি তাদেরকেও খাবার দিতাম, খাবার সামগ্রী এবং ঈদ খাদ্য সামগ্রী, এবং রমজানের করোনাকালীন সময়ে রমজান এসেছিল, আমরা ইফতার সামগ্রীও দিয়েছি। এবং আমরা বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় 10 থেকে 15টি গ্রামে গিয়ে মাইকিং করেছি এবং লিফলেট বিতরণ করেছি, কারণ গ্রামের মানুষই বেশি অসচেতন ছিল, মাস্ক ব্যবহার করতো না। মাস্ক, এরপর সাবান আমরা বিশেষ করে আমরা একটু জানতে ইচ্ছে করে যে যেই সময়টা মানুষ তার জীবনের ঝুঁকি বা জীবনের চিন্তায় ঘরে বন্দী ছিল, সেই সময় আপনাকে জীবনকে উৎসর্গ করে কিভাবে, কি মনে করে আপনি মাঠ পর্যায়ে এই কাজগুলি করেছেন, সেই মনোবলটা কিভাবে সৃষ্টি হয়েছিল? কারণ ওই সময়ে বেশিরভাগ স্বেচ্ছাসেবী, অনেক সময় আমার কাছে ব্লাড রিকোয়েস্ট আসলে আমি একজন স্বেচ্ছাসেবীকে কল করি, সে বলে ভাই করোনাকালীন সময় কোনো ভলান্টিয়ার আসতে চাচ্ছে না। এই জন্য আমি আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেলাম, যেই মাঠে এই সময় তো ভলান্টিয়ার আর আসবেই কেন। এই সময় যেমন আমাদের বাহিনীর, আনসার বাহিনীর 2 জন পরিচালক, একজন রফিকুল ইসলাম স্যার সিলেটের পরিচালক, আর একজন হচ্ছে আজিমুদ্দিন স্যার চট্টগ্রামে, তারা দুজনে আমাকে পার্সোনালভাবে বলছে যে হযরত তুমি আক্রান্ত হতে পারো, এবং আমার গ্রামের লোকজন বলছে যে করোনা যদি আসে আমাদের গ্রামে প্রথমে হযরত আলীর আসবে, ওর থেকে সবাই, কারণ আমি বিভিন্ন জায়গায় যাইতাম কর্মসূচি নিয়ে, এই জন্য আমাকে নিষেধ করছিল, আর বলছে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এই জন্য বাংলা টিভির সাংবাদিক মেহেদী হাসান সোহাগ ভাই এবং আশা আকাশী আপা, সাগর তামিম ভাই আমাদেরকে 2টি পিপি ম্যানেজ করে দিয়েছিল, আমি যাতে সুরক্ষা নিয়ে কাজ করতে পারি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং তখন এজন্যই, আর তখন আমরা করোনাকালীন আমি বরিশাল গিয়ে ব্লাড দিয়ে আসছি, এবং আমাদের সংগঠনের সবাইকে আমি ব্লাড দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি, তারা ব্লাড দিয়েছে। এরপরে আমরা ঘটকচরে বস্তি আছে, গুচ্ছগ্রাম বলি আমরা, এখানের মানুষ খুবই অসচেতন। এখানে আমরা সাবান, মাস্ক
নিয়ে গিয়েছি এবং লিফলেট বিতরণ করছি এবং আমাদের ধন্যবাদ হযরত আলী। আমরা আপনার কাছে আবার আসবো। আপনার শুনলাম যে এই সময় কর্মকাণ্ড বা আপনি জীবনের ঝুঁকি নিয়ে একজন ভলান্টিয়ার কাজ করেছে, যেই সময়টা যুব সমাজ স্মার্টফোন বা মাদকাসক্তি বা অনেক ধরনের ক্রাইমের সাথে অনেকে জড়িয়ে যাচ্ছে, এবং সম্প্রতিকালে আপনারা জানেন যে ধর্ষণের মতো একটা বিষয় বারবার আলোচনায় উঠে আসছে এবং সেখানে অভিযুক্ত হচ্ছে অনেক বিপদগামী যুবকরা। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় আপনারা এগিয়ে আসছেন। এই জিনিসটা আসলে আমরা বিশ্লেষণ মিডিয়া থেকে দৈনিক বিশ্লেষণ থেকে প্রচার করতে চাচ্ছি যে এর মাঝেও কিন্তু কিছু মানবিক মানুষ, কিছু মানবিক গুণ নিয়ে কাজ করছে। আমরা যাব রুবেল তালুকদারের কাছে, যারাও এই সম্প্রতিকালে মানবিক কাজ করছেন এই ধ্রুবতারা পরিবারের মাধ্যমে। আমরা রুবেল তালুকদারের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, এই কর্মকাণ্ডগুলি কি কি পরিচালনা করে থাকেন এবং এর অর্থ যোগান আপনারা কিভাবে জোগাড় করেন? ধন্যবাদ বাড়ি থেকে। আমাদের কর্মকাণ্ড এরকম কোনো গুছানো না যে এটা করবো এটা করবো না। সমাজে যেই কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা আমাদের সমাজে যদি আমাদের ইনক্লুড হতে হয়, আমাদের কাজ করতে হবে, এখানে আমরা ঝাঁপাই করি। বিশেষ করে আমরা যেসব কাজগুলো করেছি লাগাতারভাবে, যেমন আমরা আমাদের এখানে আমরা রক্তের জন্য, ব্লাড ডোনেশনের জন্য আমরা ক্যাম্পিং করেছি। আমরা 3টা স্টোরে ক্যাম্পিং করেছি। আমরা আমাদের এলাকায় 2টা ক্যাম্পিং করেছি। এখানে আমাদের বিভিন্ন প্রায় 300 থেকে 400 লোক এখানে টেস্ট করেছে রক্তের গ্রুপ। এরপরে আমরা একটা ক্যাম্পিং করেছি বি ভাইরাসের পজিটিভ আছে কিনা বা নেগেটিভ আছে কিনা। এখানে আমরা বি ভাইরাসের জন্য ক্যাম্পিং করেছি। এখানে আমাদের এটা আমাদের এখানে আমরা আমাদের এলাকা থেকে আমরা 8জন বি ভাইরাসে আক্রান্ত হয়েছে এরকম লোককে আমরা শনাক্ত করেছি এবং তাদেরকে পর্যাপ্ত সচেতনতা এবং কি কি করা প্রয়োজন এখন ডাক্তারের সাথে পরামর্শ করে দিয়েছি। এরপরে আমরা পহেলা মে, যেমন আমাদের ভিতর কিন্তু একটা শ্রমিকরা আমাদের মধ্যে একটা কেন অবহেলিত একটা ভাব। আমরা বড় দেখি শ্রমিক মানেই সবাই একটা গাল দেবে, শ্রমিক মানে একটা 3য় শ্রেণী বা 4th শ্রেণীর মানুষ, এরকম একটা ভাব না। এই ভাবটা থেকে যে না, এরাও তো আমাদের অংশ এবং তারা আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, এই অনুভূতি থেকে আমরা পহেলা মে, যেটা শ্রমিক সহানুভূতি দিবস যেটা বলা হয়, ওইখানে আমরা ব্লাড টেস্ট করে দিয়েছি তাদের। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তার রক্তের মধ্যে অনেক সমস্যা তারা নিয়ে জীবন ঘুরতেছে, তাদের আমরা ওইখানে বি ভাইরাস টেস্ট করছি। এবার ওইখানে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছি এবং ওইখানে আমরা সার্কেল তৈরি করে দিয়েছি, যদি কারো রক্ত প্রয়োজন হয় আপনার এইখান থেকে রক্ত কালেক্ট করবে। এবং আমরা বড় চার্ট করেছি এখানে, তাদেরকে আসলে দিয়ে আসা হয়েছে যে ওই চার্ট অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপর আমরা ধ্রুবতারা পরিবার, আমাদের একটা পেপার পাঠশালা আছে, গণ পেপার পাঠশালা। দেখা গেছে অনেকেই সময় কাটতেছে না, বিশেষ করে দেখা গেছে যারা রিটায়ার করছে অবসর মানুষ, আমাদের এখানে ওইরকম বড় স্পেস নাই যেখানে বসে অবসর যাপন করবে, কিন্তু আমরা যখন পেপার পাঠশালা করে দিয়েছি ওইখানে সবসময় আলহামদুলিল্লাহ সবসময় মানুষ ওইখানে পেপার পড়ে। আমরা একটা প্রথম আলো আর একটা আপনার এই সাইডে আছে প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, এখানে পেপার রাখা হয়। আমরা করোনাকালীন সময় আমরা 120 পরিবারকে খাদ্যদ্রব্য দিয়েছি। আমরা করোনার সময় প্রায় 1000 উপরে মাস্ক বিতরণ করেছি। আমরা করোনার সময় এলাকার মধ্যে মাইকিং করেছি সচেতনতা বৃদ্ধি করার জন্য, ঘরে থাকার জন্য, অহতি ঘর থেকে না বের হওয়ার জন্য। আচ্ছা রুবেল, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যে পরিচালনা করেন, এর অর্থ যোগান কিভাবে আপনারা সংগ্রহ করেন? আমরা তো জানি যে আপনারা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, মাঠ পর্যায়ে ভলান্টিয়ারের কাজ করছেন, অনেকেই ছাত্র, তাই আপনারা কিভাবে এই অর্থটা যোগান? জি ধন্যবাদ। আমাদের এই অর্থটা এটা আমাদের একটা মানবিক কাজ এবং মানুষের মধ্যে এর মধ্যে সিম্পিতি কাজ করে। আর তারই ধারাবাহিকতায় আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের প্রবাসী কিছু ভাই আছে, আমাদেরকে শুভাকাঙ্ক্ষী আছে, আমরা একসাথে বড় হয়েছি বা আমাদের সিনিয়র, কিন্তু আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক তাদের তৈরি হয়েছে। যখন আমরা প্রথমত আমরা আমাদের নিজের থেকে কিছু টাকা দিয়ে বা অর্থ দিয়ে আমরা কাজ টুকটুক মানে কি বলে গুটি পাই আমরা আগাইছি, যখন তারা আমাদের দেখছে না এরা তো ভালো কিছু করতেছে, এদের পাশে দাঁড়ানো দরকার, এই সিম্পিতি, এই সহানুভূতির দ্বারাই এই মানবিক কাজে তাদের ইনক্লুড, তাদের আমাদের এখানে আপনার কোনো নির্দিষ্ট ফান্ড নাই যে প্রতি মাসে দিতে হবে, কোনো চাঁদা আমরা তাহলে বুঝতে পারলাম যে আপনারা নিজেরা যতটুকু জোগাড় করতে পারছেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এগুলি সংগ্রহ করছেন। ধন্যবাদ রুবেল তালুকদারকে। আমরা যাব হচ্ছে হযরত আলীর কাছে। হযরত আলী, আমরা যেটা জানি যে আপনারা যে কর্মকাণ্ড পরিচালনা করেন এই অদম্য মাদারীপুরে,
আপনারা যারা আছেন আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র, আপনারা কেউ জি। ইনকাম করেন না, বা আয় বর্ধক কাজে যুক্ত নন, কিন্তু প্রচুর মানবিক কাজ করছেন যাতে অনেক অর্থের প্রয়োজন হয়। এইটা আপনারা কিভাবে সংগ্রহ করেন, আপনারা এই টাকাটা কিভাবে পান? আমরা আমাদের উপদেষ্টা আছে আমাদের সংগঠনের, তারা প্রবাসী। এরপরে আমাদের সংগঠনে শুভাকাঙ্ক্ষী আছেন, তারা দেশেই চাকরি করে ব্যবসা করে। এছাড়া আমার ফেসবুক বন্ধুদের আমি একটা বিষয়, মানবিক বিষয় ফেসবুকে শেয়ার করলেই কেউ না কেউ এগিয়ে আসে আমার বন্ধুদের মধ্যে। এই জন্য আমি খুবই ভালো লাগে। আরেকটা বিষয় আমি সার্থকতা বলতে পারেন, আমি যে করোনাকালীন যে খাবারটা দিতাম, আমাকে দেখে সিলেটে একজন ভাই, আমি দিছি 3 মাস, অথচ ভাই সে দিচ্ছে প্রায় 4 মাস। তাইলে মানে এই জায়গাটা থেকে খুব সার্থক আমি, কারণ আমার দেখা দেখি আমি রাস্তা থেকে বাসার মানুষদের খাবার দিতাম, সে আমার দেখা দেখি সে তার জেলায় শুরু করলো। এরপরে মাদারীপুর জেলায় এই খাবার দেওয়া কার্যক্রমটা আর একটা ফাউন্ডেশন হয়েছে 5 টাকার আহার, হ্যাঁ, যে আর একটা কার্যক্রম শুরু হয়ে গেল। মানে আমি এই জায়গাটা থেকে সার্থক, মানে নিজেকে খুব সার্থক মনে হয়, কারণ সফলতা বলবো না, সার্থক মনে হয়, কারণ আমার কার্যক্রমটা আমি শুরু করছি, এই কার্যক্রমটা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি হযরত আলী যে আপনারা এই কর্মকাণ্ড যখন পরিচালনা করছেন, হয়তো নিজেরা কখনো চেষ্টা করেছেন, কখনো আপনাদের সংগঠনের উপদেষ্টা যারা, শুভাকাঙ্ক্ষী যারা, এবং আপনার দেখা দেখি হয়তো অনলাইনে যখন আপনারা বিভিন্ন সাপোর্ট চাচ্ছেন, তখন দেখা যায় বিভিন্ন জায়গা থেকে হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছে, বা আপনি যেটা বলেন যে আপনাদের দেখা দেখি হয়তো সিলেটে একটা সংগঠন মানবিক সাহায্য করেছে, তারপর আরেকটা সংগঠন আবার প্রতিষ্ঠিত হয়েছে 5 টাকার হার। বিষয়গুলি অত্যন্ত মানবিক এবং আমরা ধন্যবাদ জানাই। আমরা হযরত আলীর কাছে শেষ একটা কথা জানতে চাইব, এই যুব সমাজ যারা রয়েছেন, এই বর্তমানে তরুণ সমাজ যারা হয়তো আমরা ফেসবুকে বা স্মার্টফোনে আসক্ত বা মাদক আসক্তি রয়েছে, বা অনেকে দেখা যাচ্ছে যে এই সামাজিক মানবিক কর্মকাণ্ড বিষয়গুলি বোঝেন না, তাদের প্রতি আপনার সংক্ষেপে যদি কোনো মেসেজ থাকে হযরত আলী। ধন্যবাদ। তাদের প্রতি মেসেজ আসলে কি বলবো, সময়টা কিভাবে কাটাবে। আমরা একসময় খেলাধুলা করতাম খুব, কিন্তু এখন এলাকায় কোনো খেলার মাঠই নেই। কি করে, একটা উঠানে, মানে বাড়ির উঠানে ছোটরা খেলে, তখন এই অভিভাবকরা তো, গ্রামের মানুষ অসচেতন থাকাটা স্বাভাবিক, তারা হলো ছেলেদের ছোটদের আরো রাগ করে, এই বল আসে, মানে বিরক্ত বোধ করে তারা। আসলে আমাদের যারা সমাজে সচেতন নাগরিক আছি, সবাই তাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে মাদকের থেকে দূরে রাখার জন্য। এবং আমি মনে করি গেমস পোলাহানে, কালকে কিছুদিন আগে আমরা দেখলাম যে গেমস খেলতে নিষেধ করায় কি করছে, গলায় ওড়না ঝুলিয়ে আড়ার সাথে গলায় ওড়না পেয়েছে, আড়ার সাথে ঝুলে পড়েছে। এই জন্য অভিভাবককে ভয় করে যে একটা নিষেধ করবো, আবার কেন একটা দুর্ঘটনা ঘটে ফেলে, বাড়ির থেকে চলে যায় বা না খেয়ে থেকে দেখা যায়। এই জন্য প্রথমেই আমাদের স্মার্টফোন 2008 মানে না বুঝ হলে তাহলে স্মার্টফোন না দেওয়া ভালো, করতে আহ্বান যে সবার স্মার্টফোন না দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমরা যাব হচ্ছে পাশে আছি মাদারীপুরের বাইজিদ মিয়া। আমরা জানি যে এই সময় আমরা করোনাকালীন এবং করোনা পরবর্তী সময় বা এই সময়টা আমরা জানি যে তথ্য প্রযুক্তির একটা স্বর্ণ শিখরের সময়, যখন হাতে হাতে স্মার্টফোন, পৃথিবী এখন হাতের মুঠোয়। এই সময়ও আপনাদের মতো কিছু মানবিক সংগঠন মানবিক কাজ করে বেড়াচ্ছে এবং হয়তো তাদের সামর্থ্য অনেক নেই। তাহলে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যুব সমাজ যারা আগামী রয়েছে, বা আগামী আপনাদের সংগঠনের পরিকল্পনা কি রয়েছে, বা আগামী যারা যুব সমাজ রয়েছে তাদের প্রতি আপনাদের মেসেজ, বা তাদেরকে কিভাবে এই মানবিক কাজে আরো বেশি উদ্বুদ্ধ করা যায় বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে বর্তমানে তরুণ সমাজ, যুব সমাজ একটা আসক্তির মধ্যে আছে। ইন্টারনেট বলেন, স্মার্টফোন নিয়ে, ফেসবুক, অন্যান্য ইউটিউব, তা আসক্তির মধ্যে পড়ে আছে। কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে সমাজে যারা সচেতন আছে, যারা অভিভাবক বলেন, এই মানবিক সংগঠন যে শুধু যুবকদের জন্য, তরুণদের জন্য আমার কাছে মনে হয় না। এটার সহযোগিতায় আসতে হবে সচেতন অভিভাবক মহল যারা আছে প্রত্যেকে। আমার মনে হয় যে প্রতি পাড়া মহল্লায় মহল্লায় যদি এরকম সামাজিক সংগঠন করা যায়, তাইলে যুব সমাজ বর্তমানে যেই আসক্তির মধ্যে আছে এবং মাদকের যেই
মাদকাসক্তির মধ্যে যে আছে, মাদক যে তাদেরকে যেভাবে ছোবল দিয়েছে, এটা থেকে রক্ষা করার জন্য তাদের অভিভাবক বলেন, অন্যান্য সচেতন মহল বলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। পাড়া মহল্লায় সামাজিক সংগঠন তৈরি করতে হবে, তাদেরকে নতুন চিন্তার খোরাক দিতে হবে। তাদের সামনে যদি আসলে একটা চিন্তার খোরাক দেওয়া হয়, ভালো একটা কাজের খোরাক দেওয়া হয়, চিন্তা দেওয়া হয় যে এই কাজটা করতে হবে, এই কাজটা করলে কি সামাজিক কাজ করা উচিত, সামাজিকভাবে আমাদের প্রত্যেকের পাশে থাকা উচিত, এরকম খোরাক দিলে আমার মনে হয় যে তরুণ সমাজ, যুব সমাজ এগিয়ে আসবে এবং এই জন্য প্রত্যেক সচেতন নাগরিকেই এটা করা উচিত। আজকে আমার ভাই হতে পারে, আমার সন্তান হতে পারে, আমার আত্মীয় হতে পারে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যদি একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, একটা চিন্তার খোরাক দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে তারা সেটা গ্রহণ করবে। ধন্যবাদ বাজিদ মিয়া। আমরা শুনলাম যে তরুণ সমাজ বা এই সমাজের প্রতি তাদের মেসেজটা এবং তারা এই যে মানবিক কাজ করছে। আমরা আসলে দৈনিক বিশ্লেষণের মাধ্যমে আমরা এই মেসেজটাই তুলে ধরার চেষ্টা করছি যে মাদারীপুরে, শুধু মাদারীপুরে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানবিক সংগঠন যারা তাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তারা তাদের কার্যকলাপ পরিচালনা করছেন এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা শেষবারের মতো যাব ধ্রুবতারা পরিবারের ফাউন্ডার মেম্বার রুবেল তালুকদারের কাছে। আমরা রুবেল তালুকদার, আপনি কি মনে করেন যে এই ধরনের মানবিক কাজ করে আমরা কতটুকু সমাজের পরিবর্তন করতে পারবো, কতটুকু চেষ্টা করতে পারবো, বা এই যুব সমাজ বা এই সমাজের প্রতি আপনারা কি মেসেজ দিতে চান? জি ভাইয়া, ধন্যবাদ। আমি একটা কথা বলবো যেটা আমি অনেক ক্ষেত্রে আমার বন্ধুদের মধ্যে বলি, যে বিশাল একটা মানে কি বলে অনেক জটিল পথ, যেটা আমাদের পিছের থেকে আসে সবাই দেখে চলে হাঁপাই গেছে, এত বড় জটিল পথ পার হওয়া যাবে না। সবাই যদি এসে এই জটিল পথে হাঁপাই দেয়, যত জটিল পথ কখনোই খুলবে না। এই জন্য আমি যেটা লালন করি বা আমি যেটা বুঝতে চাই যে আমি আগাই, আমি শুরু করি। হয়তো আমি 5 কদম যাওয়ার পরে যেতে পারবো না, হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে বা আমি আর পারতেছি না, আমি হাঁপাই যাবো, কিন্তু এই 5টা কদমের পথটা আপনার পরিষ্কার হবে। পরবর্তী প্রজন্ম এসে দেখবে না এই পথ হাঁটা যায়, চেষ্টা করলেই কিছু করা সম্ভব। আমি বলবো হ্যাঁ, চেষ্টা করলেই হয়। এর জন্য কতটুকু আমি করবো এটা বলতে পারি না, কিন্তু আমি কতটুকু যাইতে পারি এইটা আমার বিষয়। আমি শুরু করছি, করবো। এবং আমি যদি সবাই শুরু করি, তাহলে আমার মনে হয় পাহাড় যতই বড় হোক না কেন, বলে পাহাড়কে কেটেও সমুদ্র করা সম্ভব। এর জন্য আমি মনে করি যে পরিবর্তন আসবে শুরুর দ্বারা। যদি শুরুই না করি, পরিবর্তন কিভাবে হবে? এর জন্য আমার মত অবশ্যই শুরু করা প্রয়োজন। আর যেটা আমি লালন করি, যেটা আমার ভিতরে লালন, যে অনেক উদ্দেশ্য, আমি এই নিয়ে কাজ করতেছি, এই করবো এই করবো, আসলে এই জিনিসটা আমি কখনোই অনুভব করি না। আমার মধ্যে মনে হয় যে আত্মতৃপ্তি, মানে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের জন্য কিছু করা, এই যে আত্মতৃপ্তি, এই যে একটা মজা, এই মজাটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় যে আমি করি, এটা আমার নেশাও না, আমার কোনো পেশাও না, এই আত্মতৃপ্তিটা খোঁজার জন্যই আমরা করি। এবং এই আত্মতৃপ্তিটা পাওয়ার জন্য একমাত্র মানুষ সেবাই করতে হবে। এটাই আমার মনে হচ্ছে যে এর জন্যই। আর এইটা করতে করতে অবশ্যই পরিবর্তন আসবে, পরিবর্তন আসা সম্ভব। আর পরিবর্তন হওয়ার জন্য আমাদের অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রুবেল তালুকদার, ফাউন্ডার মেম্বার ধ্রুবতারা পরিবারের। আমরা শুনলাম তাদের কথা। আমরা এবার শেষবারের মতো যাচ্ছি হযরত আলীর কাছে, আবারও অদম্য মাদারীপুরের অদম্য যোদ্ধা, অদম্য মাদারীপুরের হযরত আলী, আপনি কি মনে করেন যে এই ধরনের কাজ করে সমাজে কতটুকু পরিবর্তন আনতে পারবো, বা আমরা এই সমাজে যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা সমাজ পরিচালনা করেন, সমাজবিদ আছেন, শিক্ষাবিদ আছেন, তাদেরকে কতটুকু উদ্বুদ্ধ করা যাবে, বা তরুণ সমাজ? এক কথায় হযরত আলী। আমি প্রথমেই বলতেছি যে আমি কিন্তু একটি নিম্ন পরিবারে আমার জন্ম। তা আমি আমাকে দিয়ে বলতেছি যে আমি একটা নিম্ন পরিবারের জন্ম নিয়ে এতগুলো কাজ করতেছি, বিত্তবানরা কেন বসে আছেন? আপনাদের আচ্ছা, আমরা তো এই পৃথিবীতে একটা কবির ভাষায় বলি যে যখন যেখানে যাই, যেন কিছু করে যাই, রেখে যাই কিছু স্মৃতি মাটির গহ্বরে বিলীন হওয়ার আগে। আমরা তো চলে যাব, তাই চলে যাওয়ার আগে কিছু রেখে যাই। আমাদের এই পৃথিবীতে কে যেমন পেয়েছি তার চেয়ে সুন্দর রেখে যেতে চাই। আজকে আমি মানবিক কাজ শিখেছি, দেখেছি আমাদের সিনিয়রদের থেকে। আমরা একসময় চলে যাব, আমাদের যারা জুনিয়র আছে তারা আমাদের থেকে যে যেমন
রক্তদান আমরা দেখেছি বড় ভাইরা রক্তদান করেছে, তাদের থেকে আমরা দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা রক্তদান করতেছি। এরপরে আমাদের দেখে আবার ছোটরা পরবর্তী প্রজন্মে তারাও রক্তদানে কোনো ভয় নেই। ধন্যবাদ। তাহলে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে সিনিয়রদের দেখে জুনিয়ররা শিখবে, এবং যারা আপনারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে যদি মানবিক কাজ করতে পারেন, উচ্চবিত্তদের সুযোগ আরও বেশি আছে, তারা এগিয়ে আসলে হয়তো আমাদের এই সমাজটা আরও পরিবর্তন হবে। যাক, শেষ আলোচক হিসেবে আমি বাইজিদ মিয়ার কাছে একটু জানতে চাচ্ছি যে আগামীতে কিভাবে, কি সমাজ বা কি পৃথিবী আপনারা দেখতে চান, সংক্ষেপে যদি একটু বলেন। বাইজিদ মিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক, পাশে আছি মাদারীপুর। আগামীতে আসলে ওই যে একটি কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি এরকম সামাজিক সংগঠন গড়ে ওঠে, তাহলে যুব সমাজ নতুন চিন্তার খোরাক পাবে, কাজের একটা জায়গা পাবে। এইভাবে যুব সমাজকে আসলে মাদকের হাত থেকে আমরা অন্যদিকে ডাইভার্ট করতে পারবো। আর এই সামাজিক সংগঠনগুলোর তৈরির ব্যাপারে মূলত কাছের মানুষগুলি, আশেপাশের মানুষগুলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের আসলে অগ্রণী ভূমিকা। আমি আসলে আমার এই প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি কথা না বললেই নয় যে আমার যে কাছের মানুষগুলো আমার সংগঠন তৈরিতে যারা সহযোগিতা করেছে, পাশে আছি প্রতিষ্ঠাতাদের একজন আমেরিকা প্রবাসী হাফিজুর রহমান। সবসময় সহযোগিতার হাত ছিল তার, প্রতিষ্ঠার শুরু থেকেই সে আমার সাথে, এবং প্রতিষ্ঠাতাদের একজন, এবং আমার খুব কাছের লোকজন, বন্ধু বান্ধব, যাদের কথা না বললেই নয়। মামুন স্যার, মাইনুল ইসলাম ভূঁইয়া, আরিফুল ইসলাম সুমন, খসরুজ্জামান, যাদের আসলে অনেক সহযোগিতা ছিল এই সংগঠন তৈরির ব্যাপারে। এইভাবে কাছের লোকগুলি যদি এগিয়ে আসে এবং আমরা যদি চাই নতুন নতুন সংগঠন তৈরি করতে পারি এবং যুব সমাজকে নতুন নতুন চিন্তার খোরাক দিতে পারি। ধন্যবাদ বাইজিদ মিয়া। আমরা এতক্ষণ আসলে তিনটি সংগঠনের, তিনটি মানবিক সংগঠনের তিনজন মানবিক মানুষ যারা, এবং তাদের সাথে আরো অনেকগুলি মানবিক মানুষ যুক্ত রয়েছেন যারা আজকের এই সমাজে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভূপেন হাজরিকার গানের একটা কথা যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বা লালনের কথা যদি বলি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। এই মানবিক মানুষগুলি মানুষ ভজনের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে তাদের কর্ম করে যাচ্ছে এবং তাদের সামাজিক দায়বদ্ধতার অবদান রেখে যাচ্ছে। আমরা দৈনিক বিশ্লেষণের মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা ধারাবাহিকভাবে দৈনিক বিশ্লেষণের মাধ্যমে, এই মুক্ত মত এবং দর্শক সংযোগের মাধ্যমে আমরা আগামীতে মাদারীপুরের আরও যারা মানবিক সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো, শুনবো তাদের বিভিন্ন মানবিক কাজের কথা এবং তাদের অর্জনগুলি, এবং তারা কিভাবে এই সমাজকে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চান বা একটা সুন্দর পৃথিবী গড়তে চান। এই প্রত্যাশা রেখে দৈনিক বিশ্লেষণের পক্ষ থেকে সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।